আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খোরাকি ভাতার দাবি মেনে নেয় নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার। চট্টগ্রামে লাইটার জাহাজের স্টাফরা কাজে ফিরলেও বৈরী আবহাওয়ায় রাতে তেমন কাজ হবে না। নিরাপদ সড়ক নিশ্চিতে চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও নিয়মিত ডোপ টেস্টের নির্দেশ প্রধানমন্ত্রীর। মহাসড়কে দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলো কমানোর তাগিদ। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ও সুরঞ্জিতের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় চার্জ গঠন। সিলেটের আদালতে হাজির করা হয় সাবেক প্রতিমন্ত্রী বাবরকে। রাজধানীতে টিসিবির 25 টাকা দরের আলুর জন্য দীর্ঘ লাইন। শিগগিরই আলুর দাম কমলেও পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সময় লাগবে জানালেন বাণিজ্যমন্ত্রী। মহাষষ্ঠীতে দেবীর বোধনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু। করোনার কারণে এবার আনুষ্ঠানিকতা সীমিত। গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র্যাব ডিজির। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দাবি মেনে নেয় ধর্মঘট প্রত্যাহার করেছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার বিকেলে শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন নেতারা। খোরাকি ভাতা, নদীপথে নির্যাতন বন্ধ সহ 15 দফা দাবিতে চলে শ্রমিকদের টানা 3 দিনের ধর্মঘট। ফলে সারা দেশে বন্ধ ছিল নৌপথে পণ্য পরিবহন। এদিকে শ্রমিকদের টাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত ঘোষণা করায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্টদের মাঝে। 3 দিন ধরে চলা সংকট সমাধানে শ্রম প্রতিমন্ত্রী মনুজান সুফিয়ানের সাথে বৈঠকে বসেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে দীর্ঘ বৈঠকে চলে দাবি ও সেটি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা। পরে কর্মকর্তা ও শ্রমিক ফেডারেশনের নেতাদের সম্মতিতে মন্ত্রী ঘোষণা দেন ধর্মঘট প্রত্যাহারের সর্বসম্মত সিদ্ধান্তের। এখন ওই যে মিয়া বিবি রাজি হয়ে গেলি, মা বাবা কি করে, এই ধান দুবলো দিয়ে বরং কুলো দিয়ে তাড়াতাড়ি ঘরে উঠোই নেয়। তো আমরাও চলমান যে ধর্মঘট, ইতিমধ্যে নেতৃবৃন্দ প্রেস মিডিয়ার সামনেই তারা বক্তব্য রেখেছেন এবং এটা প্রত্যাহার করেছেন। আমি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। এদিকে ঘোষণার পর বৃহস্পতিবার রাত 8:30টায় কাজে ফেরেন চট্টগ্রামে লাইটার জাহাজের স্টাফরা। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় তেমন কাজ না হওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। এর আগে 11 দফা দাবি আদায়ে 20 অক্টোবর রাত 12:01 থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য শুরু হয় নৌযান শ্রমিকদের ধর্মঘট। ফেডারেশনের আওতাধীন 8টি সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়। পণ্য খালাস বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরের বহিনোঙর অচল হয়ে পড়ে, আর সারা দেশের নৌঘাটগুলোতে স্থবির হয় 900 ছোট জাহাজ। একই দাবিতে নারায়ণগঞ্জে 5 নম্বর মাছঘাট সহ 25টি ঘাটে পণ্যবাহী জাহাজ নদীর পাড়ে নোঙর করে শ্রমিকরা বিক্ষোভ করে। শীতলক্ষ্যা, ধলেশ্বরী, বুড়িগঙ্গা ও মেঘনা নদীর ঘাটগুলোতে আটকে থাকে 117টি লাইটার জাহাজ সহ প্রায় 5000 পণ্যবাহী নৌযান। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে থমকে যায় মোংলা বন্দরও। বহিনোঙরে অবস্থানরত পণ্যবাহী 13টি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ছিল পুরোপুরি বন্ধ। মোংলা বন্দরে যে জাহাজ মাদার ভেসেলগুলো আছে, প্রতিদিন এক একটা জাহাজে $20,000-30,000 ভাড়া দিতে হচ্ছে। যদি 2 দিন 3 দিন এরকম বন্ধ থাকে তাহলে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হব আমরা। এর আগে সচিবালয়ে সাংবাদিকদের নৌ প্রতিমন্ত্রী বলেন, নৌযান শ্রমিকদের দাবি ন্যায্য। আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে। নৌ শ্রমিকরা যে দাবিটা করেছে, তাদের মূল দাবিটা হচ্ছে খোরাকি ভাতা। অবশ্যই এটা তাদের ন্যায্য দাবি। আমরা চাই যে মালিক এবং শ্রমিকদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ, একটা দৃঢ়তাপূর্ণ সম্পর্ক থাকবে। তবে নৌ শ্রমিকদের দাবিকে অযৌক্তিক বলে উল্লেখ করেন পণ্যবাহী জাহাজ মালিকরা। মিজানুর রহমান, সবুজ, বাংলা ভিশন, ঢাকা। লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্র বন্দরগুলোকে 4 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় সকাল থেকে ভারী ও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তি বেড়েছে মানুষের। উপকূলীয় অনেক এলাকায় দেখা দিয়েছে বন্যা।
চট্টগ্রাম মহানগরীতে বৃষ্টিপাতের কারণে সকাল থেকেই রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি ছিল বেশ কম। আবহাওয়া অফিস বেলা 12টা পর্যন্ত 28.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। উপকূলীয় এলাকায় শুক্রবার পর্যন্ত ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির আভাস দিয়েছে। এখানে বেজে আছি, এদিকে পানি উঠেছে, যার কারণে যাওয়া সম্ভব হচ্ছে না। তো এখন ছাতাও তো নিয়ে আসি নাই, প্রিপারেশনটা ছিল না, তো গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আমি বেকার, বৃষ্টির জন্য আমার কাজ কাম নাই। এদিকে দুদিনের ভারী বৃষ্টিতে বরগুনা সহ গোটা উপকূলীয় এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে উপকূলীয় নদী তীরবর্তী এলাকায় বৃষ্টিতে ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে গেছে জলমগ্ন জেলার বহু অংশ। টানা বৃষ্টিতে 3 ফুট পানি বেড়েছে পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীতে। আরও ভারী বৃষ্টিপাতের শঙ্কার কথা জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। লঘুচাপের প্রভাবে সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আগামী 2-3 দিন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা সহ দেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এই লঘুচাপের জন্য এই বৃষ্টিপাতটা দেশের দক্ষিণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। এই বৃষ্টি এবং সারা বাংলাদেশে বৃষ্টিপাত হবে, কোথায় কোথায় ভারী বর্ষণের সম্ভাবনা। লঘুচাপ ও আবহাওয়া পরিস্থিতি নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ মহসিন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। পূর্ব প্রস্তুতি হিসেবে এমনি তো ওই সমস্ত জেলাতে আমাদের চাল, অর্থ মজুদ আছে, তারপরও আমরা প্যাকেট খাদ্য ঢাকা থেকে আজকেই সেখানে চলে যাবে ওই সমস্ত জেলাগুলোতে। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। নিরাপদ সড়ক নিশ্চিতে সকল ড্রাইভারের পর্যাপ্ত ট্রেনিং, নিয়মিত ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মহাসড়কে দুর্ঘটনাপ্রবণ বাঁক কমানো হচ্ছে। পথচারীদের সচেতন হবার পাশাপাশি স্কুল জীবন থেকেই ট্রাফিক রুল মেনে চলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীর বিআরটিএ ভবনে আলোচনা সভা হয়। গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নিরাপদ তিনি বলেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সব চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। জাতিসংঘের এমডিজি অর্জনের অন্যতম সূচক নিরাপদ সড়ক নিশ্চিত করবে সরকার। কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট হয়, কোথায় বেশি হচ্ছে, কি কারণে হচ্ছে, সেগুলি সুনির্দিষ্টভাবে খুঁজে বের করে আমরা ধীরে ধীরে সেগুলি কিন্তু সংস্কার করে দিচ্ছি। ইতিমধ্যে আমরা সেটা শুরু করেছি। গাড়ি চালকদের জন্য বেশ কিছু নির্দেশনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। লাইসেন্স দেওয়ার সময় ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা, যে সত্যি ভালো ড্রাইভিং জানে কি না, বা ওই 2টা টাকা দিয়ে যেন ড্রাইভিং লাইসেন্স দিতে না পারে সেদিকে দেখা। সেই সাথে যারা হেল্পারে কাজ করে আমি মনে করি তাদেরকে একটু ট্রেনিং করাই দিতে হবে। তারপর হচ্ছে গাড়ির ফিটনেসটাও খুব বেশি দরকার। যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক সেবন করে কি না, তাদের ডোপ পরীক্ষা করা দরকার। দুর্ঘটনার জন্য পথচারীরাও দায়ী উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুধু এই ড্রাইভারদের দোষ দিলে হবে না, আমাদের পথচারীদেরও সচেতন থাকতে হবে। সেখানে সচেতনতার খুবই অভাব। আমরা মুখে খুব বলে টলে যাই, কিন্তু কাজের বেলা আমরা কি দেখি, পাশেই ফুটওভার ব্রিজ, রাস্তার মধ্যে কিন্তু হেঁটে যাচ্ছে, একটা গাড়ি আসছে, একটু হাত দেখেই অমনি হাঁটা দিল। এটা একটা যান্ত্রিক ব্যাপার। ব্রেক কষলেও সেটা থামতে কিন্তু কিছু সময় লাগে, হাত দেখালেই থেমে যেতে পারে না। সেই কথাটা সবাইকে সচেতন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিক পরিকল্পনা ফিরিয়ে এনে তা বাস্তবায়ন করা হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ব্যাপারে সতর্ক হওয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা, জয়। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। মুজিব বর্ষের শপথ, সড়ক করব নিরাপদ, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলছেন, নিরাপদ ও উন্নয়ন বান্ধব সড়ক গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য। আর নিরাপদ সড়ক চাই নিশ্চার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নই হোক নিরাপদ সড়ক দিবসের অঙ্গীকার। তথ্য বলছে, গত 5 বছরে দেশে প্রায় 26,000 সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 37,170 জন,
আর আহত হয়েছেন প্রায় 1 লাখ মানুষ, যার মধ্যে 2018 সালে 5,518টি দুর্ঘটনায় 7,221 জন এবং 2019 সালে 5,516টি দুর্ঘটনায় 7,855 জন মারা গেছেন। এ ভয়াবহ তথ্যের পাশাপাশি সারা দেশকে নাড়িয়ে দিয়ে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনের পর পরিবর্তন আনা হয় সড়ক পরিবহন আইনের। কিন্তু তারপরও কি নিরাপদ হয়েছে সড়ক মহাসড়কগুলো? নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ক্ষোভ জানান নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন না হয়। এই নিরাপদ সড়ক দিবসে গত বছর সরকার আপনার যে আমাদের 2018 সড়ক পরিবহন আইন 2018 যেটি বাস্তবায়ন করার জন্য আপনার যে নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী, যে গত বছরের নভেম্বরের 1 তারিখ থেকে এটি কার্যকর হবে, তো সেটিও কিন্তু এখনো পর্যন্ত পূর্ণাঙ্গভাবে কিন্তু কার্যকরী হয়নি। সড়ক দুর্ঘটনার মামলাগুলো ক্ষতিগ্রস্ত ফ্যামিলির জন্য কথা চিন্তা করে তাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করারও একটা বিষয় আমি দাবি করছি। তবে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের মতে সবার চেষ্টায় সড়কগুলো নিরাপদ করে গড়ে তুলতে পারলে দুর্ঘটনা কমানো সম্ভব। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, প্রতিটি মৃত্যুই বেদনার। আমরা সড়কে একটি মৃত্যু চাই না। প্রাণহানি কমাতে তথা সড়ক দুর্ঘটনা রোধে ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। দুর্ঘটনা কমাতে শ্রমিকদের পাশাপাশি জনগণের সচেতনতাও বাড়ানো দরকার বলে মনে করেন তিনি। 2017 সাল থেকে প্রতি বছর 22 অক্টোবর বাংলাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবসটি পালিত হয়ে আসছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে এবং সুনামগঞ্জে দিরায়ে প্রয়াত সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক ও হত্যার চেষ্টার ঘটনায় আলাদা 2 মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় কঠোর নিরাপত্তার মধ্যে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবিরের আদালতে তোলা হয় কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 9 জনকে। এ সময় আদালতে হাজির হন জামিনে থাকা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি.কে. ঘোষ। এদিকে শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় 11 জন আসামি আদালতে হাজির থাকলেও সাক্ষীরা উপস্থিত না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তীতে আদালতে সুনামগঞ্জের দিরায়ে সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড বিস্ফোরণ ও হত্যা চেষ্টার মামলায় চার্জ গঠন করা হয়। পাশাপাশি কারাগারে ও জামিনে থাকা সব আসামির উপস্থিতিতে কিবরিয়া হত্যা মামলায় বিস্ফোরক আইনের মামলার চার্জ গঠন করা হয়। পরে কঠোর নিরাপত্তায় বাবর সহ আসামিদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আজও টিসিবির 25 টাকা দরে আলু কিনতে ছিল সাধারণ মানুষের দীর্ঘ লাইন। কম দামে আলু পাওয়ায় শত ভোগান্তিতেও যেন আক্ষেপ নেই। এদিকে রাজধানীর আড়তগুলোতে আলুর সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। তবে মাত্র কয়েক হাত দূরত্বের ব্যবধানে আলুর দামের পার্থক্যে ক্ষুব্ধ ক্রেতারা। রাজধানীর খামারবাড়িতে বৃষ্টিতে ভিজে টিসিবির ট্রাক থেকে আলু কেনার এই দৃশ্যই বলে দেয় বাজারের কি পরিস্থিতি। 25 টাকা কেজি দরে মাত্র 2 কেজি আলুর জন্য ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নারী পুরুষের এই অপেক্ষা। বাজারে আপনার আলু 50 টাকা কেজি, তো এখানে 20 টাকা ন্যায্য মূল্য পাচ্ছি, 25 টাকা কেজি ন্যায্য মূল্য পাচ্ছি। 25 টাকা পাওয়া যায়, এই জন্য আইলাম আর কি। কমে দেখে জায়গায় আইছে। আলু তো দাম বেশি, তাই বৃষ্টিতে ভেজা আলু কিনতে আসছি। দোকানের দাম বেশি, এই জায়গায় দাম কম। দাম বেশি সব কিছুরে, তাই বৃষ্টির ভিজে বাধ্যতামূল্যে আসতে হয়। বাজারে অত্যন্ত দাম বেশি, এই জন্য বাধ্য হয় এখান থেকে আমাদের নিতে হচ্ছে। এদিকে কারণ বাজারের আড়তে আলুর সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। কিছু জায়গায় সরকার নির্ধারিত খুচরা 35 টাকা কেজি দরে বিক্রি হলেও অনেক জায়গায় বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা কেজিতে। কয়েক হাত দূরত্বে আলুর এরকম দামের পার্থক্যে ক্ষুব্ধ ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন কেনাই বেশি দামে। মার্কেটে কিনছি আমরা 35টা 38টা ব্যস্ত আছে, তারা বলছে দাম কম আগামীকাল যদি তারা 30টা বিক্রি আমরা কিনতে হয় আমরা 35টা বেশি। পাইকারি 35 টাকা নিয়ে আসি, তাহলে আমরা 1 টাকা না করতে হবে না। 75 90 15টা ডিস্টেন্স একই বাজারে পাল্লাতে কেজিতে 3টা ডিফারেন্স, একই বাজারে তো হওয়ার কথা না। এই আলু লসে বেচতেছে, কেজিতে 2 টাকা। সরকার যে রেট দিয়েছে ওই রেটে মাল আর ওই রেটে আমরা কিনে আজকে বিক্রি করতেছি।
অন্যদিকে আলুর বাজারের এমন উদ্বেগের মাঝেই সরকার নির্ধারিত মূল্যের চেয়েও 5 টাকা কমে 30 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করেছে সুপার শপ স্বপ্ন। গ্রাহকদের স্বস্তির জন্য জনপ্রতি সর্বোচ্চ 2 কেজি করে স্টক শেষ না হওয়া পর্যন্ত চলবে এই অফার। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। ভোজ্য তেলের দাম কেজি ও লিটার প্রতি 2 টাকা কমানো হয়েছে। সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আলুর বাজার খুব শিগগিরই নিয়ন্ত্রণে আসবে বলেও আশা করেন বাণিজ্যমন্ত্রী। সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা জানান। এ সময় মন্ত্রী বলেন, দেশে চাহিদার তুলনায় প্রায় 8 লাখ টন পেঁয়াজের ঘাটতি থাকে, সেটি সামাল দিতে আমদানির বিকল্প নেই। এক্ষেত্রে ভারত হঠাৎ করে রপ্তানি বন্ধ না করে 1 মাস আগে জানালে সুবিধা হয়। বিষয়টি হাই কমিশনারকে অবহিত করা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তবে আমদানি নয়, নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, আমদানির কারণে পেঁয়াজের দাম কমতে সময় লাগতে পারে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের অভিযোগ, ঢাকা 18 আসনের উপনির্বাচনে প্রচারণা শুরুর আগে ঘরোয়া সভায় হামলা করেছে প্রতিপক্ষ। এতে বিএনপির কাউন্সিলর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। নির্বাচনের প্রচারণা শুরুর আগে এ জাতীয় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান আমানুল্লাহ আমান। প্রচারণায় সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেন তিনি। ধানের শীষের প্রার্থী SM জাহাঙ্গীর হোসেনের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আমানুল্লাহ আমান এসব অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ নির্বাচন চায়, তবে ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। কোনো নির্বাচনই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আমানুল্লাহ আমান। সংবাদ সম্মেলনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অন্য নেতারাও উপস্থিত ছিলেন। যদি সরকার কোনো ধরনের ভোট ছিনতাই, জনগণকে ভোট থেকে বিরত রেখে নিজের দলের মাধ্যমে ভোট দিয়ে জোর করে পাশ করাতে চায়, এই ঢাকা 18 নির্বাচনকে আমরা বিএনপি এবং জনগণকে সাথে নিয়ে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। নোয়াখালীর চাটখিলে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার আসামি যুবলীগ নেতা শরীফকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। টাঙ্গাইলের গোপালপুরে গণধর্ষণের ঘটনায় 5 জনকে অভিযুক্ত করে মামলা হয়েছে। এদিকে গাজীপুরে রাস্তা থেকে তুলে নিয়ে এক পোশাক শ্রমিককে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। নোয়াখালীর চাটখিলে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের আসামি যুবলীগ নেতা শরীফকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন মামলায় 3 দিন এবং অস্ত্র মামলায় 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার চাটখিলের নোয়াখলা গ্রামে কাতার প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের পর বিবস্ত্র করে ছবি তোলার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। চাটখিল থানায় শরীফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। টাঙ্গাইলের গোপালপুরে কলেজ ছাত্রী গণধর্ষণের অভিযোগে ভিকটিমের মা বাদী হয়ে মঙ্গলবার রাতে 5 জনকে আসামি করে মামলা করেছেন। এরা হলো কাগুজিয়াটা গ্রামের শফিকুল ইসলাম, এনামুল, জালাল, আব্দুল খালেক ও আলতাফ হোসেন। শফিকুল নামের ছেলেটা আমাকে 1 বছর ধরে আমার বাবার মৃত্যুর পর থেকে অফার দিয়ে আসতেছে। আমি 3-4 বার প্রত্যাখ্যান করছি, তারপরে আবার বলছে আমি না করছি। তারপরে আমার লাস্ট মুহূর্তে বলে যে তোর খবর আছে। আমি বলছি এরকম বিরক্ত করলে আমি সবাইকে জানাবো। এদিকে বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিমের সাথে দেখা করতে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম। এদিকে গাজীপুরের কাশিমপুরে রাস্তা থেকে তুলে নিয়ে এক পোশাক শ্রমিককে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। সকালে ওই পোশাক শ্রমিকের সহকর্মীরা কাশিমপুর থানার সামনে বিক্ষোভ করেন। ঘটনার সাথে জড়িত 3 জনকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরার কলারোয়ায় এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ধর্ষকরা হলো বসন্তপুর গ্রামের নজরুল, মানিকনগর গ্রামের মোস্তাজুল ও শাহিনুর। ওই কলেজ ছাত্রী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জোর করে 3টা পুরুষ ছিল আমাকে ধরে নিয়ে রাস্তা থেকে 150 হাত মতো দূরে একটা বাগানের ভিতরে নিয়ে চলে গিয়েছিল। বাগানটা অনেক বড়, সেই বাগানের ভিতর গিয়ে আমাকে ধর্ষণ করছিল।
গাইবান্ধায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী লিওন সরকারকে সদর উপজেলার খোলাহাটি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে গাইবান্ধার সাদুল্লাপুরে 10 বছরের এক ছেলেকে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী শাকিল শেখ নামে এক বখাটের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামি শাকিল পলাতক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। তবে করোনার কারণে এবার পূজার আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ঘট স্থাপন ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আহ্বান জানানো হয়। বেলতলায় শুরু হয় দেবীবরণ অনুষ্ঠান। দেবী বন্দনায় একযোগে বেজে ওঠে শঙ্খ, ঢাকঢোল আর কাঁসার বাদ্য। আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠ দিন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলবে দুর্গোৎসব। 6তম কল্প বলা হয়। সেই 6তম কল্পে মা চণ্ডীকে আমরা মঙ্গল ঘটে প্রতিষ্ঠা করে চণ্ডী পাঠের প্রার্থনার মাধ্যমে আমরা মাকে স্বাগত জানিয়ে থাকি। সেটাই হচ্ছে ষষ্ঠাদি কল্পারম্ভ। রাজধানীর মণ্ডপগুলোতে সকাল থেকে জড়ো হতে থাকেন ভক্তরা, প্রার্থনা করেন দেশের মঙ্গল কামনায়। উলুধ্বনি দিয়ে দুর্গতি নাশিনী দেবীকে আহ্বান জানান ভক্তরা। আনন্দে নিয়ে পূজা করি, কিন্তু এবারে পূজাটা একটু ভিন্নতর পূজা হচ্ছে। মনের মধ্যে সব জায়গায় যেখানে যাচ্ছি সেখানে একটা বাধা। দেশের এবং আমাদের সকলের যেন মা মঙ্গল করেন। আগামী বছর যেন একদম আমরা মাকে নতুনভাবে নতুন পৃথিবীতে মাকে বরণ করতে পারি এবং আমরা সবাই সুস্থ থাকি, পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক। বর্তমান করোনা পরিস্থিতিতে সবাইকে বাসায় অবস্থান করে প্রার্থনার আহ্বান জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি। মানুষের আবেগ, মায়ের প্রতি ভক্তি, শ্রদ্ধা, এটা নিবেদন করতে কাছেই আসবে, এটাই আমাদের কাছে মনে হচ্ছে। তবে আমরা চেষ্টা করে যাব যতটা সম্ভব সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আমরা চেষ্টা করব। এবার রাজধানীতে পূজা মণ্ডপের সংখ্যা 232টি। পালকিতে চড়ে দেবীর আগমন শুভ না হলেও ভক্তদের পূজা নিয়ে হাতিতে চড়ে কৈলাসে ফিরে যাওয়া শুভ লক্ষণ। তাই তো করোনা থেকে মুক্তির প্রার্থনা ছিল ভক্তদের মাঝে। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো হুমকি নেই, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী মাঠে পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। তারপর সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট কোনো হুমকি নেই পূজাকে ঘিরে, তবে সব ধরনের হুমকি বিবেচনায় নিয়েই এবারের পূজাকে ঘিরে সারা দেশে নিরাপত্তা পরিকল্পনা নেওয়ার কথা জানান র্যাব মহাপরিচালক। তিনি বলেন, অপরাধী চক্র যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াতে পারে, সেদিকটি বিবেচনায় নিয়ে গোয়েন্দারা কাজ করছে বলেও জানান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে স্বাস্থ্যবিধি মেনে এবারের পূজা মণ্ডপে দর্শনার্থীদের যেতে অনুরোধ করেন তিনি। দেশে করোনা ভাইরাসে আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে 5,747 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল একদিনে মৃতদের মধ্যে পুরুষ 18 এবং নারী 6 জন। নতুন 14,958টি নমুনা পরীক্ষায় 1,696 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত 3,94,827 জন। নতুন 1,687 জন সহ মোট সুস্থ হয়েছে 3,10,532 জন। মৃত্যুর হার 1.46, শনাক্তের হার 11.34, সুস্থের হার 78.65%। আসছে শীতে করোনার সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই কারণে স্বাস্থ্যমন্ত্রী সবাইকে মাস্ক পরার আহ্বান জানান। দেশের সব হাসপাতালে রোগী ও অন্যদের মাস্ক পরে আসতে হবে বলেও জানান তিনি। এ ব্যাপারে কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া হবে বলেও উল্লেখ করেন জাহিদ মালেক। তিনি জানান, ভ্যাকসিন কোনো দেশে তৈরি হলে সাথে সাথে বাংলাদেশে নিয়ে আসা হবে। ভ্যাকসিন উৎপাদনে যেসব দেশ এগিয়ে আছে সেই সব দেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ আছে বলে জানান মন্ত্রী। স্বাস্থ্য নির্দেশিকা মেনে পূজা পালনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী। এদিকে তার গ্রেফতারের প্রতিবাদ ও অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ।
এতে নেতারা বলেন, ভিন্ন মতের কারণে সাংবাদিক রুহুল আমিন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। সকল মামলায় জামিনে থাকার পরও তাকে হয়রানিমূলক গ্রেফতার সাংবাদিকতা পেশার প্রতি হুমকি বলে মনে করেন বক্তারা। তারা বলেন, দ্রুত রুহুল আমিন গাজীকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন করা হবে। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ও কামাল উদ্দিন সবুজ, বিএফইউজের একাংশের মহাসচিব এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী সহ সিনিয়র সাংবাদিকরা। মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠানো হয়। বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে ট্রাইব্যুনালে পাঠানো হয় এই পরোয়ানা। এর আগে মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ। 2014 সালের 23 জানুয়ারি সৈয়দ কায়সারকে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বহুল আলোচিত মানি লন্ডারিং এবং প্রতারক চক্রের হোতা নাইজেরিয়ান নাগরিক স্যামুয়েলকে আটক করেছে এনএসআই। নিজেকে রিচার্ড ফিলিপ পরিচয় দানকারী এই প্রতারক দীর্ঘদিন ধরে মোবাইলের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। এই প্রতারককে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আটক করা হয়। এনএসআই জানায়, স্যামুয়েল দীর্ঘদিন যাবৎ নিজেকে কোকা কোলার বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে পরিচয় দিত এবং অনলাইনে পুরস্কার দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে বিকাশ অথবা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নিত। এরপর ব্যবহৃত মোবাইল সিমটি ফেলে দিত। আটকের পর স্যামুয়েলকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হয়। মহাষষ্ঠীর মধ্য দিয়ে বারিধারা ডিওএইচএস এ শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার রাতে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। পূজার সময় পুরো দেশবাসী একসঙ্গে পূজার আনন্দ উপভোগ করে থাকে। মিলন মেলায় পরিণত হয় সারা দেশ। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল এম আব্দুল হাই। পূজা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। করোনা পরিস্থিতিতে এবার আয়োজন হচ্ছে না ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2019-এর গ্র্যান্ড ফিনালে। গেল বছরে 26 সেপ্টেম্বর পর্যন্ত 42,000-এর বেশি প্রতিযোগী আবেদন করে। মূল রাউন্ডে আসা 26 জন থেকে সেরা 5 জনকে বাছাই করেন বিচারকরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং জেসমিন জামান, সান কমিউনিকেশনের ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন, মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুন্ডু সহ অন্যরা। রাজধানীর আইসিডি ডিআরবিতে করোনা পরীক্ষার টেস্টিং কিট দিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান এলজি ইলেকট্রনিক্স। কোভিড-19-এর সঠিক ফলাফল নির্ণয়, করোনা পরিস্থিতির উন্নয়ন ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডি.কে. সন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্পোরেট ব্র্যান্ডিংয়ের প্রধান হাসান মাহমুদুল, আইসিডি ডিআরবির ভাইরোলজি ল্যাব বিভাগের প্রধান ডক্টর মোস্তাফিজুর রহমান। বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের একটি ফ্রি স্কিনে 500% ক্যাশ ভাউচার পেয়েছেন নারায়ণগঞ্জের রিকশা চালক হাবিব বিশ্বাস। ওই টাকায় ল্যাপটপ ও মোবাইল ফোন সহ 10টি ওয়ালটন পণ্য নিয়েছেন তিনি। বন্দর উপজেলার এস.এস. শাহ রোডে ওয়ালটন প্লাজার পৌর কাউন্সিলর আব্দুল হান্নানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ক্যাশ ভাউচার তুলে দেন যাত্রাবাড়ি জোনের এরিয়া ম্যানেজার মাকসুদুল আলম ও ম্যানেজার শাহেদ মাহমুদ। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দুপা হারানো 4র্থ শ্রেণীর ছাত্রী নদীর চিকিৎসায় এগিয়ে এসেছে খুলনার পাইকগাছা উপজেলার অনির্বাণ লাইব্রেরি। এর প্রতিষ্ঠাতা ও সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্রের সহযোগিতায় নদীর বাড়িতে গিয়ে নগদ 2 লাখ টাকা তুলে দেন অনির্বাণের উপদেষ্টা ও সাবেক নৌপরিবহন সচিব অশোক মাধব রায় এবং মোহাম্মদ নাহিস। এছাড়া উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইউনিয়ন ব্যাংকের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের 3য় প্রান্তিক ব্যবসা সম্মেলন 2020 অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, মানব সম্পদ বিভাগের প্রধান ইভিপি মাইনুল ইসলাম চৌধুরী এবং বিনিয়োগ বিভাগের প্রধান ইভিপি আজাদুর রহমান সহ ইউনিয়ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয় অনুষ্ঠান। এতে কাঙ্ক্ষিত সেবা দিয়ে চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের আহ্বান জানানো হয়।
এবারে ক্লেমেন্ট খেলা সংবাদ। বৃষ্টির কারণে পিছিয়ে গেল বিসিবি প্রেসিডেন্টস কাপ ফাইনাল। নাজমুল একাদশ ও মাহমুদুল্লাহ একাদশের মধ্যে শুক্রবারের পরিবর্তে ফাইনাল হবে রবিবার দুপুর 1টায়। সারাদিন বৃষ্টি, কখনো ঝিরিঝিরি, কখনো মুষলধারে। অনুশীলন ছিল না নাজমুলদের। বৃষ্টির বৈরিতার মাঝেও অনুশীলন সেরেছেন মাহমুদুল্লাহরা, যদিও শেষ পর্যন্ত পিছিয়ে গেল ফাইনাল। লিগ পর্বের 4 ম্যাচের 3টিতে জয় নিয়ে ফাইনালে উঠেছে নাজমুল হোসেন শান্তর দল। ফাইনালে ফেভারিটের তকমা শান্তদের গায়েই। অন্যদিকে ফাইনালে উঠতে রিয়াদ মুমিনুলদের নিতে হয়েছে ভাগ্যের সহায়তা। ভালো একটা টুর্নামেন্ট আমরা খেলছি এবং সেটার ফাইনাল খেলতে পারছি, তো সেদিক থেকে আমরা সবাই মুখিয়ে আছি যে ভালো ফাইনাল যেন আমরা খেলতে পারি। অবশ্যই অনেক ভালো লাগতেছে এরকম একটা টুর্নামেন্টে ফাইনাল খেলতে পেরে, এবং আমরা সবাই অনেক এনজয় করেছি এই টুর্নামেন্টটা, আর আশা করছি ইনশাল্লাহ ফাইনালেও ভালো কিছুই হবে। করোনার দীর্ঘ বিরতি শেষে মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। বায়োবাবলের কঠিন ঘেরাটোপে থাকলেও এই টুর্নামেন্ট তাদের কাছে এসেছে আশীর্বাদ হয়ে। সবার ভিতরেই ওই প্রতিযোগিতাটা ছিল যেন আমরা একজন আরেকজনকে ভালো পারফর্ম করতে পারি। সেদিক থেকে আমি বলবো যে এই টুর্নামেন্টটা আমাদের সকলের সব প্লেয়ারদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি ছিল। সবাই একসাথে একত্রিত হয়ে মাঠে খেলাটা অনেক বড় ব্যাপার ছিল আমাদের জন্য, আর সবাই একসাথে ড্রেসিং রুম শেয়ার করলাম, সো অনেক পজিটিভ দিকে ছিল। সো ওভারঅল খুব টুর্নামেন্টটা খুব বেশি এনজয় করেছি। ওয়ানডে টুর্নামেন্টের পর নভেম্বরে বিসিবির আয়োজনে হবে টি-20 টুর্নামেন্ট। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। 1 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী 29 অক্টোবর আবারও ক্রিকেট মাঠে ফিরছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা থেকে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ না থাকলেও নভেম্বরে বিসিবি টি-20 টুর্নামেন্টে তার খেলার কথা রয়েছে। 2021 সালে সাকিব নিজের সেরা ফর্মে ফিরে দেশের জন্য অনেক সাফল্য বয়ে আনবেন আশা টাইগারদের দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গোর। I spoke to him yesterday. He's been working hard on his fitness. He's out the country at the moment. But look, Shakib's like a lot of other players that they need to get used to playing some cricket. So if you're expecting him to come in straight away and perform massive miracles, we've got to be patient with him. He hasn't played cricket for over a year now. He's keen to play. He's a quality player. He's the best all-round in the world. We know that. ফুটবল কেটে গেছে সংশয়। জাতীয় দলের ক্যাম্পের জন্য ক্লাবের ফুটবলার ছাড়তে রাজি হয়েছে বসুন্ধরা কিংস। নেপালের বিপক্ষে নভেম্বরে 2টি ফিফা আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রাথমিক স্কোয়াডে আছেন বসুন্ধরার 14 জন ফুটবলার। আগামী 13 ও 17 নভেম্বর নেপালের বিপক্ষে 2টি ফিফা আন্তর্জাতিক ম্যাচের জন্য 36 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে। সেখানে 14 জনই বসুন্ধরা কিংসের। শুক্রবার সহকারী কোচ মাসুদ পারভেজের কাছে ফুটবলারদের রিপোর্টিং। তবে বসুন্ধরা কিংসের ফুটবলারদের ক্যাম্পে যোগ দেওয়া নিয়ে তৈরি হয় সংশয়। ক্লাবের অনুশীলন বিরতিতে ছুটিতে কিংসের ফুটবলাররা, তাই 9 নভেম্বরের আগে ক্লাবের ফুটবলারদের ছাড়বে না বলে বাফুফেকে চিঠি দিয়ে জানায় বসুন্ধরা কিংস। ক্লাবের সাথে বাফুফের যোগাযোগে সাধারণ সম্পাদক আশা করছেন নির্ধারিত সময়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে কিংসের ফুটবলাররা। বসুন্ধরা কিংসের কাছ থেকে একটা চিঠি পেয়েছি। তাদের ক্যাম্প শুরু হবে আগামী 1 তারিখ থেকে। যে খেলোয়াড়গণ রয়েছে ফিফার উইন্ডোর সময়ে রিলিজ করবে, সেরকম একটা বিষয় আমাদেরকে জানিয়েছে লিখিতভাবে। আমরা আলাপ করেছি ক্লাবের সাথে, ক্লাবকে আমরা কথা বলেছি এবং উই ফাউন্ড দেম পজিটিভ। আশা করছি আমাদের প্লেয়াররা আগামীকালকে সময় মতো আমাদের টিমে দলীয় যে বসুন্ধরা 14 জন, অন্যান্য সকল খেলোয়াড় এক্সেপ্ট 1-2 ইনজুর্ড প্লেয়ার ছাড়া তারা সবাই কালকে রিপোর্ট করছে সময় মতো। 2-4 জন খেলোয়াড়কে শনিবারও যদি কোভিড টেস্ট করতে হয় সেভাবে আমরা করে শনিবারের মধ্যে আমরা রেজাল্ট আনানোর ব্যাপারে উদ্যোগী থাকব। তবে দীর্ঘ ইনজুরি থেকে সুস্থ না হয় মাসুক মিয়া জনি ও মতিন মিয়াকে জাতীয় দলের জন্য ছাড়বে না বসুন্ধরা কিংস। করোনা টেস্টের পর আগামী শনিবার শুরু হওয়ার কথা বাংলাদেশ দলের অনুশীলন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খোরাকি ভাতার দাবি মেনে নেয় নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার। চট্টগ্রামে লাইটার জাহাজের স্টাফরা কাজে ফিরলেও বৈরী আবহাওয়ায় রাতে তেমন কাজ হবে না। নিরাপদ সড়ক নিশ্চিতে চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও নিয়মিত ডোপ টেস্টের নির্দেশ প্রধানমন্ত্রীর। মহাসড়কে দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলো কমানোর তাগিদ। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ও সুরঞ্জিতের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় চার্জ গঠন। সিলেটের আদালতে হাজির করা হয় সাবেক প্রতিমন্ত্রী বাবরকে।
রাজধানীতে টিসিবির 25 টাকা দরের আলুর জন্য দীর্ঘ লাইন। শিগগিরই আলুর দাম কমলেও পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সময় লাগবে জানালেন বাণিজ্যমন্ত্রী। মহাষষ্ঠীতে দেবীর বোধনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু। করোনার কারণে এবার আনুষ্ঠানিকতা সীমিত, গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র্যাব ডিজি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকার ধন্যবাদ।